হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর ফেভারিট ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ ইসাক। আজকের এই ভিডিওতে স্যার ফিলিপ সিডনির লেখা লাভিং ইন ট্রুথ নামক বিখ্যাত সনেটটিকে এক্সপ্লেন করব। তবে শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট আছে, যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্টেড। শুরুতেই আমরা কবির ব্যাকগ্রাউন্ড এবং এই কবিতা লেখার যে ব্যাকগ্রাউন্ডটা একটু দেখে নেব। স্যার ফিলিপ সিডনি হলেন একজন কবি, উপন্যাসিক, সমালোচক, পণ্ডিত, রাজসভাসদ এবং সৈনিক। অর্থাৎ স্যার ফিলিপ সিডনি হলেন বহুমুখী প্রতিভার অধিকারী, আ ভার্সাটাইল জিনিয়াস। স্যার ফিলিপ সিডনি ইজ অফেন ক্রেডিটেড উইথ রাইটিং দ্য ফার্স্ট সনেট সিকোয়েন্স ইন ইংলিশ। অর্থাৎ স্যার ফিলিপ সিডনিকে প্রায়ই বলা হয় যে ইংরাজি সাহিত্যে তিনিই প্রথম সনেট সিকোয়েন্স লিখেছিলেন। অ্যান্ড হি ওয়াজ সার্টেনলি দ্য ফার্স্ট ইংলিশ পোয়েট, এবং নিশ্চিতভাবে তিনি হলেন প্রথম ইংরেজ কবি টু রাইট আ লং সাইকেল অফ সনেট, যিনি দীর্ঘ সনেট লিখেছিলেন। স্যার ফিলিপ সিডনি ইংল্যান্ডের কেন্ট প্রদেশের পেন্সহার্ট নামক জায়গায় 30শে নভেম্বর 1554 সালে জন্মগ্রহণ করেছিলেন। এই স্যার ফিলিপ সিডনি ছিলেন এলিজাবেথান লিটারেচার একজন বিখ্যাত প্রবর্তক, যে এলিজাবেথান লিটারেচারটা 1558 সাল থেকে 1603 সাল পর্যন্ত বিস্তৃত ছিল। স্যার ফিলিপ সিডনি হলেন তার বাবা মার জ্যেষ্ঠ পুত্র, অর্থাৎ সবচেয়ে বড় ছেলে। তার বাবা ছিলেন হেনরি সিডনি এবং মা ছিলেন লেডি মেরি ডাডলে। যদিও স্যার ফিলিপ সিডনি খুবই বুদ্ধিমান এবং সিরিয়াস স্টুডেন্ট ছিল, তিনি ক্রাইস্ট চার্চ কলেজে ভর্তি হওয়ার পর কোনো ডিগ্রি ছাড়াই কিন্তু তিনি কলেজ ত্যাগ করেছিলেন। এই কলেজ ত্যাগ করার পর শীঘ্রই কিন্তু স্যার ফিলিপ সিডনির সঙ্গে ওয়াল্টার ডিভারেক্স নামক আর্ল অফ এসেক্সের সঙ্গে দেখা হয় এবং তার কন্যা পিনিলভ ডিভারের সঙ্গে তার সাক্ষাৎ হয়। আর এই পিনিলভ ডিভারেক্সের সঙ্গে এবং আর্ল অফ এসেক্সের সঙ্গে এই সাক্ষাৎটাই হচ্ছে এই কবিতার প্রেক্ষাপট। পিনিলভ এবং ফিলিপ সিডনি তারা একে অপরের প্রথম সাক্ষাতেই প্রায় প্রেমে পড়ে যায়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাদের এই প্রেমটা কিন্তু বিয়েতে পর্যবেসিত হয়নি। তার কারণ হলো স্যার ফিলিপ সিডনি কিন্তু আংশিক দায়ী। তিনি সেই সময় বিয়ে করার জন্য ডিসিশন নিতে পারেনি, ফলে তার এই ইনডিসিশনের জন্যই কিন্তু তাদের বিয়েতে কিন্তু প্রেমটা পরিণতি পায়নি। এর ফলে পিনিলভ লর্ড রবার্ট রিচ নামক ব্যক্তিকে বিয়ে করতে বাধ্য হয়, তার বাবা তাকে বিয়ে করতে বাধ্য করে। এরপরেই কি হয়, ফিলিপ সিডনি আবিষ্কার করে যে পিনিলভ ডিভারেক্সকে তিনি গভীরভাবে ভালোবাসেন, কিন্তু ইতিমধ্যে পিনিলভ ডিভারেক্সের বিয়ে হয়ে গেছে রবার্ট রিচের সঙ্গে। এর ফলে স্যার ফিলিপ সিডনির কিছুই করার নেই। তখন তিনি এই লাভিং ইন ট্রুথ নামক এই কবিতাটা রচনা করে, যে কবিতার মাধ্যমে তিনি তার গভীর যন্ত্রণা, তার যে প্রেমিকাকে হারানোর যে গভীর যন্ত্রণা, তার যে মানসিক অবস্থা, সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন সেই পিনিলভ ডিভারেক্সের মনটা কিন্তু পাওয়ার জন্য। সিডনি কম্পোজড দিস পোয়েম লাভিং ইন ট্রুথ টু এক্সপ্রেস হিজ ইন্টেন্স প্যাশন ফর হিজ লেডি লাভ পিনিলভ অ্যান্ড হিজ প্রোফাউন্ড প্যাং ফর হিজ লস্ট লাভ। অর্থাৎ ফিলিপ সিডনি তার প্রেমিকা পিনিলভকে হারিয়ে প্রচন্ড যে মানসিক যন্ত্রণা, সেই যে গভীর ভালোবাসা, তাকে ছাড়া যে তার রেস্টলেস অবস্থা, সেই অবস্থাটা প্রকাশ করার জন্যই কিন্তু এই লাভিং ইন ট্রুথ, অর্থাৎ সত্যিকারে আমি তোমাকে ভালোবাসি, এই কবিতাটা কিন্তু রচনা করে। যাই হোক, এরপর স্যার ফিলিপ সিডনি 29 বছর বয়সে ফ্রান্সেস ওয়ালসিংহামকে বিয়ে করতে বাধ্য হয়। বিবাহের মাত্র 3 বছর পরেই স্যার ফিলিপ সিডনির জীবনে কিন্তু একটা দুর্যোগ নেমে আসে। দুর্যোগ তার জীবনকে কেড়ে নেয়। স্যার ফিলিপ সিডনি নেদারল্যান্ডসের জুটপেন নামক যুদ্ধে বীরত্বপূর্ণভাবে মাত্র 32 বছর বয়সেই তিনি মারা যান। এবারে লাভিং ইন ট্রুথ এই কবিতা সম্পর্কে একটু জেনে নেব। এই লাভিং ইন ট্রুথ হলো একটা পেত্তারকান সনেট, যে সনেটে আমরা দেখব পরিষ্কারভাবে অক্টাভ এবং সেস্টেজ রয়েছে। অক্টাভ অর্থাৎ প্রথম 8 লাইন, আর শেষের যে 6 লাইন সেটাকে সেস্টেড বলা হয়। ফলে এই যে লাভিং ইন ট্রুথ, এটা হলো একটা পেত্তারকান সনেট, এটাকে আমরা লাভ পোয়েমও বলতে পারি। এই লাভিং ইন ট্রুথটা অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা নামক সনেট সিকোয়েন্স থেকে নেওয়া হয়েছে, যে সনেট সিকোয়েন্সটি পাবলিশ হয়েছিল 1991 সালে। আর এই সনেট সিকোয়েন্সের মধ্যে রয়েছে 108টি সনেট রয়েছে আর 11টা গান রয়েছে। আর লাভিং ইন ট্রুথ হলো অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা বা অ্যাস্ট্রোফিল অ্যান্ড স্টেলা কেউ কেউ বলে থাকে। এই অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা এই সনেট সিকোয়েন্সের প্রথম কবিতা হলো লাভিং ইন ট্রুথ,
যদিও এই লাভিং ইন ট্রুথ এই শিরোনামটি কিন্তু, এই টাইটেলটা কিন্তু স্যার ফিলিপ সিডনি দেননি। শেক্সপিয়ারের আমরা বেশ কিছু সনেটে যেমনটা দেখতে পাই, কবিতার প্রথম লাইনটিকেই আমরা টাইটেল হিসাবে দেখি, এখানেও কিন্তু এই কবিতার প্রথম লাইন হলো লাভিং ইন ট্রুথ, সেই অংশটাকেই টাইটেল হিসাবে ব্যবহার করা হয়েছে। এই কবিতার যে রাইম স্কিম আছে, রাইম স্কিমসটা হলো এবি 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 অ্যান্ড সিডি সিডি ইই, অর্থাৎ প্রথমটা হলো অক্টাভের যে রাইম স্কিম আর শেষের অংশটা হলো সেস্টেটের রাইম স্কিম। এবার আমরা এই অ্যাস্ট্রোফিল অ্যান্ড স্টেলা বা অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা সম্পর্কে জেনে নেব। এই অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা হলো ইংরাজি সাহিত্যে একটা সনেট সিকোয়েন্স, যে সনেট সিকোয়েন্সে ইতিমধ্যেই আমি বলেছি 108টি সনেট আছে আর 11টা গান রয়েছে। তবে এই যে অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, এই নামটা কিন্তু এসছে দুটো গ্রিক শব্দ থেকে। গ্রিক শব্দ হলো অ্যাস্টার বা অ্যাস্ট্রো, যার অর্থ হচ্ছে স্টার বা নক্ষত্র, অ্যান্ড ফিল, ফিল মানে হচ্ছে লাভার। এই দুটো গ্রিক ওয়ার্ড থেকেই কিন্তু অ্যাস্ট্রোফেল কথাটা এসেছে। অ্যান্ড দ্য ল্যাটিন ওয়ার্ড স্টেলা, স্টেলার মানে হচ্ছে স্টার। এইভাবে আমরা যদি ব্যাপারটাকে একত্রিত করি তাহলে দাঁড়ায় অ্যাস্ট্রোফিল ইজ দ্য স্টার লাভার অ্যান্ড স্টেলা ইজ হিজ স্টার। আমরা যদি এই সনেটটির থিমের দিকে লক্ষ্য করি, বিষয়বস্তুর দিকে লক্ষ্য করি বা সাবজেক্ট ম্যাটারের দিকে লক্ষ্য করি, তাহলে কিন্তু আমাদের পড়ার সুবিধার্থে আমরা কিন্তু এই কবিতাটিকে 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমটা আমরা বলতে পারি প্ল্যানিং অফ কম্পোজিং পোয়েট্রি, অর্থাৎ কবি কি করছেন না, তার যে লস্ট লেডি লাভ পিনিলভ তাকে মানানোর জন্য, তাকে জানানোর জন্য, কবি তার নিজের প্রতি সহানুভূতি উদ্বেগ করার জন্য একটা কবিতা রচনা করার পরিকল্পনা করছে। এই কবিতার যে প্ল্যানিংটা আমরা প্রথম 4 লাইনে দেখতে পাচ্ছি, দ্বিতীয় যে 4 লাইনে বা সেকেন্ড যে 4 লাইনে আমরা দেখতে পাচ্ছি যে কবি এই কবিতা রচনা করার জন্য উপযুক্ত শব্দ, উপযুক্ত ভাষ অনুসন্ধান করছেন, আরও অন্যান্য বিভিন্ন লাভ পোয়েমকে অনুসরণ করে, আরও অন্যান্য বিখ্যাত কবিদের যে লাভ পোয়েম আছে সেগুলোর পৃষ্ঠা উল্টে উল্টে খুঁজে খুঁজে ওয়ার্ড চয়েস করছে। আর শেষ যে সেস্টেটটা আছে, শেষ যে 6 লাইন আছে, সেই 6 লাইনে কবির উপলব্ধি হচ্ছে যে কবিতা রচনা করার আসল রহস্যটা, আসল সিক্রেটটা কি আছে। কবি সেখানে গিয়ে উপলব্ধি করছে ইনভেনশন ইজ নাথিং বাট দ্য স্পন্টেনিয়াস ফ্লো অফ হিউম্যান হার্ট। এবার আমরা তাহলে কবিতাটা পড়া শুরু করি। লাভিং ইন ট্রুথ, আমি তোমাকে সত্যি সত্যিই ভালোবাসি, অর্থাৎ কবিতার মানে সঠিকভাবে ডিসিশন না নেওয়ার জন্য তার যে প্রেমিকা পিনিলভকে হারিয়েছেন, এরপরে কবি কবিতা রচনা করে তাকে জানিয়ে দিতে চেষ্টা করছেন যে আমি তোমাকে সত্যি সত্যি গভীরভাবে ভালোবাসি, প্রাণ ভরে ভালোবাসি। অ্যান্ড ফেন ইন ভার্স মাই লাভ টু শো, অ্যান্ড ফেন ইন ভার্স, ফেন কথার অর্থ হলো ইন্টারেস্টেড, উইলিং, অর্থাৎ কবি তার সেই ভালোবাসাটা তার ছন্দের মাধ্যমে, কবিতার মাধ্যমে প্রদর্শন করতে চাই, যাতে করে পিনিলভ এই কবিতা পড়ে বুঝতে পারে যে কবি পিনিলভকে কতটা ভালোবাসে। দ্যাট সি ডিয়ার সি মাইট টেক সাম প্লেজার অফ মাই পেন, যাতে করে সে বলতে সি রেফার্স টু পিনিলভ, ডিয়ার সি প্রিয়তমা সি, অর্থাৎ এখানে ডিয়ার ব্যবহার করা হয়েছে কেননা এমফাসাইজ করার জন্য, অর্থাৎ কবি পিনিলভকে কতটা ভালোবাসে এটা বোঝানোর জন্য তাকে প্রিয়তমা বলে সম্বোধন করছে। আর প্রকৃতপক্ষে সে যেহেতু তাকে ভালোবাসতো তাই তাকে প্রিয়তম বলছে। কেন এই কবিতা লিখছে, এই কবিতা লেখার উদ্দেশ্যটা কি, যে এই কবিতা পড়ে পিনিলভ বুঝতে পারবেন যে কবি কতটা যন্ত্রণার মধ্যে আছে, আর সেই যন্ত্রণাটা উপলব্ধি করে পিনিলভের মধ্যে কবির প্রতি হয়তো সিম্প্যাথি আসতে পারে। সেই সিম্প্যাথি কি করবে, তার মধ্যে একটা আনন্দ যোগাবে, পিনিলভ কবির প্রতি সহানুভূতিশীল হবে এবং সেই কবিতা পড়ে আনন্দ পাবে। প্লেজার মাইট কজ হার রিড, আর যখনই এই কবিতা পড়তে পড়তে সে আনন্দ পাবে তখনই সেই কবিতাটাকে আরও বেশি করে সে পড়তে থাকবে। রিডিং মাইট টেক হার নো, আর এই কবিতা পড়েই সে বুঝতে পারবে তার প্রতি যে গভীর ভালোবাসা আছে, তাকে হারিয়ে ফেলে কবি যে কতটা যন্ত্রণার মধ্যে আছে, কবি যে কতটা অসহায় বোধ করছে, কবি যে কতটা রেস্টলেস ফিল করছে সেটা বুঝতে পারবে। নলেজ মাইট পিটি উইন, আর এই যে জানাটা, কবির রেস্টলেসনেস অবস্থা, কবির যে গভীর ভালোবাসা, এই ব্যাপারটা যখন পিনিলভ জানতে পারবে তখন কবির প্রতি পিনিলভের করুণা হবে, দয়া হবে। অ্যান্ড পিটি গ্রেস অবটেন, আর এই পিটি, এই করুণা, এই সহানুভূতি কী করবে, কবিকে পছন্দ করাবে, কবির প্রতি তার আনুকূল্য ফিরে আসবে। আই সোট ফিট ওয়ার্ডস টু পেইন্ট দ্য ব্ল্যাকেস্ট ফেস্ট অফ ও, সেই জন্য আমি এই কবিতা রচনা করার জন্য আমি ফিট ওয়ার্ডস, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অথেন্টিক ওয়ার্ড, উপযুক্ত শব্দ কবি খুঁজতে লাগলেন। কোথায় খুঁজতে লাগলেন আর কেন খুঁজতে লাগলেন? টু
পেন্ট অঙ্কন করার জন্য, ডেপিক্ট করার জন্য দ্য ব্ল্যাকেস্ট ফেস অফ উ, এখানে কিন্তু পার্সনিফিকেশন করা হয়েছে উকে। উ মনে হচ্ছে দুঃখ, সেই দুঃখের মুখটা হচ্ছে ব্ল্যাকেস্ট, অন্ধকারতম মুখ। অর্থাৎ এখানে যে কবির যে দুঃখ, সেই দুঃখটাকে অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়েছে। কবি পিনিলভকে হারিয়ে প্রচণ্ড অন্ধকারে নিমজ্জিত হয়েছে, তার জীবনে শুধু অন্ধকার আর অন্ধকার, তার হৃদয়ের অন্তঃস্থলে আলোর কোনো চিহ্ন মাত্র নেই। এই যে দুঃখ যন্ত্রণা, সেই দুঃখ যন্ত্রণাকে এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলে কবি পিনিলভের মন জয় করতে চায়। স্টাডিং ইনভেনশনস ফাইন হার উইডস টু এন্টারটেন, কবি কি করলেন, এই উপযুক্ত কবিতা লেখার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য এমন কবিতা তিনি লিখতে চান যে কবিতা পড়ে তিনি তার প্রতি মুগ্ধ হয়ে যাবেন, তার সেই পুরানো ভালোবাসাকে তিনি ফিরে পাবেন। সেই জন্য তিনি কি করতে লাগলেন, তার ইন্টেলেক্টকে এন্টারটেন করার জন্য, তাকে আনন্দ দেওয়ার জন্য খুব সুন্দর সুন্দর চোখা চোখা শব্দ, চোখা চোখা ভার্স, বেশ অ্যাট্রাকটিভ ভার্স তিনি খুঁজতে লাগলেন। এর আগেতে বহু কবি তার প্রেমিকাদেরকে হারিয়ে অনেক লাভ পোয়েম রচনা করেছেন। সেই সমস্ত লাভ পোয়েমকে অনুসরণ করতে লাগলেন, কি কি শব্দ কোন কোন কবি ব্যবহার করেছেন, কবি নিখুঁতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে সেগুলো পর্যবেক্ষণ করতে লাগলেন। অফট টার্নিং আদার্স লিভস, কবি কি করলেন না, অন্যান্য কবিদের লেখা কবিতাগুলো তিনি উল্টাতে লাগলেন, পড়তে লাগলেন, টু সি, দেখার জন্য, ইফ দেন শুড ফ্লো, সেখান থেকে কোনো কিছু পাওয়া যায় কিনা, সেখান থেকে কোনো ইনফরমেশন, কোনো ট্যাকটিস, কোনো পদ্ধতি, কোনো উপযুক্ত শব্দ পাওয়া যায় কিনা খোঁজার জন্য। সাম ফ্রেশ অ্যান্ড ফ্রুটফুল শাওয়ার্স আপন মাই সানবার্ন ব্রেন, এখানে ব্রেনকে সানবার্ন বলা হয়েছে, অর্থাৎ ব্রেনকে একটা প্ল্যান্টের সঙ্গে, একটা চারা গাছের সঙ্গে তুলনা করা হয়েছে। যখন প্রচণ্ড প্রখর সূর্যের আলো একটা চারা গাছের ওপর পড়ে, তখন সেই গাছটা যেন শুকিয়ে আসে। এখানে কবি তার যে লেডি লাভ পিনিলভকে হারিয়ে সেই তার হৃদয়টা যেন মরে গেছে, তার হৃদয়টা যেন শুকিয়ে গেছে। ফলে সেখানে এখন শাওয়ারের দরকার, বৃষ্টির দরকার। যেমন করে একটা গাছ, একটা চারা গাছ শুকিয়ে যাওয়ার পরে তার উপর যেমন বৃষ্টির সুরমূর্ছনা ঝরে পড়লে সেটা আবার সতেজ হয়ে ওঠে, আবার টাটকা হয়ে ওঠে, আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে থাকে, ঠিক তেমনভাবেই কবির সানবার্ন ব্রেনের উপর একটু শাওয়ার দেওয়ার প্রয়োজন। কি সেই শাওয়ার? সেটা হচ্ছে নতুন নতুন কবিতার ছন্দ, সুন্দর সুন্দর ওয়ার্ড, যে ওয়ার্ডগুলোর মাধ্যমে কবিতা রচনা করে কবি তার হারিয়ে যাওয়া প্রেমিকাকে, হারিয়ে যাওয়া ভালোবাসাকে ফিরে পেতে চান। সেই রকম একটা শাওয়ার বা সুরমূর্ছনা কবিতার সানবার্ন ব্রেনের ওপর পেতে চাই, যাতে করে তিনি একটা সুন্দর একটা লাভ পোয়েম লিখতে পারে। বাট ওয়ার্ডস কেম হল্টিং ফোর্থ, কিন্তু সেই ওয়ার্ডগুলো যেন থেমে থেমে আসছে, কবি যেন কিছুই ওয়ার্ড পাচ্ছে না। এত কবিতা লাভ পোয়েমগুলো তিনি পড়লেন, কিন্তু কোনো ওয়ার্ডই যেন যথেষ্ট মনে হচ্ছে না, কোনো ওয়ার্ডই তার কাছে ইজি মনে হচ্ছে না, অথেন্টিক মনে হচ্ছে না, সঠিক মনে হচ্ছে না। ওয়ান্টিং ইনভেনশন স্টে, ওয়ান্টিং মিন্স ল্যাকিং, ইনভেনশন স্টে, যেন তার আবিষ্কারের ক্রিয়েটিভিটির যেন অভাব দেখা দিচ্ছে। কবি যতই চেষ্টা করছে অন্যান্য কবিদের খুব সুন্দর সুন্দর বিখ্যাত বিখ্যাত কবিতাগুলো পড়ে নতুন একটা কবিতা রচনা করার, ততই যেন তার মধ্যে যেন ইনভেনশনের, তার মধ্যে যেন স্পন্টেনিটি, তার মধ্যে যেন ক্রিয়েটিভ ইম্পালসের অভাব দেখা দিচ্ছে। একটা কবিতা রচনা করার জন্য ক্রিয়েটিভিটি দরকার হয়, ক্রিয়েটিভ ইম্পালস দরকার হয়, ইমোশন দরকার হয়, কিন্তু সেইগুলোরই কবির মধ্যে অভাব দেখা যাচ্ছে। কবি কিন্তু সেই সমস্ত কবিতা পড়েও তার মধ্যে কিছুই আসছে না। ইনভেনশন, নেচারস চাইল্ড, ফ্লেড, স্টেপ ডেম, স্টাডিজ ব্লোজ, এইবারে কিন্তু এত বিরক্তিতে কবির কিন্তু বুঝতে পেরেছেন ইনভেনশন নেচারস চাইল্ড, অর্থাৎ ইনভেনশনকে এখানে পার্সনিফিকেশন করা হয়েছে, নেচারকে পার্সনিফিকেশন করা হয়েছে। অর্থাৎ কবি এখন বুঝতে পেরেছেন ইনভেনশন ইজ নাথিং বাট দ্য স্পন্টেনিয়াস ফ্লো অফ হিউম্যান হ্যান্ড। Invention is natural, it cannot be achieved externally by any imitation, অর্থাৎ অন্যান্য কবিদের কবিতাকে অনুসরণ করে নতুন কবিতা বানানো যায় না। কবিতা বানানোর জন্য মনের দরকার হয়, হৃদয়ের দরকার হয়, কারণ কবিতা হলো মনের স্বতঃস্ফূর্ত ফ্লো, মনের স্বতঃস্ফূর্ত প্রবাহ। একে অন্যকে অনুসরণ করে এক্সটার্নালি অ্যাচিভ করা যায় না। ফ্লেড, স্টেপ ডেম, স্টাডিজ ব্লোজ, এখানে স্টাডিকে স্টেপ ডেম বলা হয়েছে, অর্থাৎ স্টাডিকে তুলনা করে যে সৎ মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে। দ্য রিলেশন বিটুইন স্টাডি অ্যান্ড স্টেপ মাদার ইজ নট সুইট অ্যাট অল, রেদার দেয়ার রিলেশন ইজ ভেরি হস্টাইল, অর্থাৎ সৎ মা যেমন তার হাজব্যান্ডের সন্তানকে যেমন মারধর করে, তাকে খেতে দেয় না, তাদের সম্পর্ক যেমন ভালো হয় না, সেই জন্য একটা সৎ ছেলে কি করে না, সৎ মায়ের যে আলিঙ্গন থেকে সে পালাতে চায়,
তার যে কাজ থেকে সবসময় দূরে দূরে থাকতে চায়, ঠিক তেমনভাবে স্টাডিও ইনভেনশানের থেকে দূরত্ব বজায় রাখছে। স্টাডির সঙ্গে ইনভেনশানের কোনো সম্পর্ক নেই, বরং বিপরীত সম্পর্ক রয়েছে। স্টাডি করে, ইমিটেট করে, অনুকরণ করে, অনুসরণ করে ইনভেনশান করা যায় না, ক্রিয়েটিভিটি সৃষ্টি করা যায় না। কবি কিন্তু এটা বুঝতে পেরেছেন। অ্যান্ড আদার্স ফিট স্টিল সিমড বাট স্ট্রেঞ্জার্স ইন মাই ওয়ে। কবি যতই অন্যান্য কবিদের কবিতা পড়ছে, সেই সমস্ত ওয়ার্ডগুলোকে স্ট্রেঞ্জার মনে হচ্ছে, অর্থাৎ সেইগুলো দিয়ে কবি কিন্তু কবিতা বানাতে পারছেন না। দাস গ্রেট উইথ চাইল্ড টু স্পিক অ্যান্ড হেল্পলেস ইন মাই থ্রোজ। অর্থাৎ কবি তার প্রেমিকাকে হারিয়ে যে রেস্টলেস হয়ে গেছেন, কবির মনের মধ্যে যে ক্রিয়েটিভিটি, যে ইম্পালসিভনেস এসেছে, যে ইম্পালসিভনেস, যে আবেগটা কবিতার মধ্যে দিয়ে প্রকাশ করতে চায়, ঠিক যেমনভাবে একটা শিশু যখন বেড়ে ওঠে তখন এই পৃথিবী নতুন নতুন যে বিষয়গুলোকে আবিষ্কার করতে শেখে, সে নতুন নতুন কথা বলতে শেখে, নতুন নতুন যা কিছু শোনা সেইটাই সে বলতে থাকে, প্রকাশ করতে থাকে। এখানে কবি তার প্রেমিকাকে হারিয়ে তার মনের মধ্যে যে যন্ত্রণা, মনের মধ্যে যে রেস্টলেস, মনের মধ্যে যে প্যাশান সৃষ্টি হয়েছে, সেগুলো কবিতার মধ্যে দিয়ে প্রকাশ পেতে চায়। কিন্তু তিনি এখন খুবই হেল্পলেস হয়ে গেছে। কেন হেল্পলেস হয়েছে? না, অন্যান্য কবিদের যে কবিতা পড়ে, ওয়ার্ড পড়ে কিছুই তার মধ্যে আসছে না, অসহায় বোধ করছে, রেস্টলেস বোধ করছে, আর প্রচণ্ড যন্ত্রণা পাচ্ছে। কেন যন্ত্রণা? কারণ হচ্ছে সে তার সেই মনের যে কথাকে, ক্রিয়েটিভিটিকে, যে মাইন্ডটাকে প্রকাশ করতে পারছে না। বাইটিং মাই ট্রুয়ান্ট পেন, হ্যাঁ, আমার আর এই পেনটাকে ট্রুয়ান্ট মনে হচ্ছে। ট্রুয়ান্ট পেন কেন বলা হচ্ছে? না, পেন ইজ কল্ড ট্রুয়ান্ট জাস্ট লাইক কম্পেয়ারিং দ্য পেন টু আ ট্রুয়ান্ট বয়। অর্থাৎ এখানে একটা স্কুল পালানো ছেলের সঙ্গে পেনটাকে তুলনা করা হয়েছে। একটা স্কুল পালানো ছেলে যেমন স্কুলের কোনো টিচারদেরকে না বলে যেমন স্কুল থেকে পালিয়ে যায়, যতক্ষণ সে স্কুলে থাকে ততক্ষণ সে রেস্টলেস অনুভব করে, যতক্ষণ সে অস্থির হয়ে ওঠে। এখানে কবির পেনটাও যেন কিছু লিখতে যাচ্ছে না, সবসময় যেন তার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, তিনি কিছুই লিখতে পারছে না, ওই ট্রুয়ান্ট বয়ের মতো। বিটিং মাইসেলফ ফর ফাইট, আর এই পেনটা আমি কামড় দিচ্ছি, কিছুই আমি লিখতে পারছি না, কিছুই আমি রচনা করতে পারছি না, প্রচণ্ড বিরক্ত অনুভব করছি, প্রচণ্ড রেগে যাচ্ছি। স্পাইট মানে হচ্ছে অ্যাঙ্গার, স্পাইট মানে হচ্ছে ইরিটেশন। ফুল শেড মাই মিউজ টু মি, তখন আমার মিউজ রেফার্স টু দ্য পোয়েটিক মিউজ, দ্য গডেস অফ পোয়েট্রি। অর্থাৎ তখন ঠিক কবিতার যে দেবী, সেই কবিতার দেবী বলছে কবিকে, ফুল বোকা কোথাকার, লুক ইন দাই হার্ট, তুমি তোমার হৃদয়ের দিকে তাকাও, অ্যান্ড রাইট, এবং লেখো। অর্থাৎ ইউ শুড নট ইমিটেট ও ইউ শুড নট ফলো দ্য পোয়েট্রি অফ আদার পোয়েটস, ইউ শুড ফলো ইন ইউর হার্ট, ইউ শুড লুক ইন টু ইউর হার্ট, সো দ্যাট আ সুপার পোয়েম, লাভ পোয়েম ইজ কম্পোজড স্পন্টেনিয়াসলি। কবি এখন বুঝতে পেরেছেন যে পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ফ্লো অফ heart, it cannot be achieved externally by imitation. Poetry is the normal flow of emotion, it comes from the core of heart. এখানেই কবিতা শেষ হলো। যদি কবিতাটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশন অন করে অল প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।